নমস্কার বন্ধুরা, আমি সহেলি অলৌকিক জোনের আসরে আরও একবার তোমাদের স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজ অলৌকিক জোনের আরও একটি নতুন এপিসোডে নতুন ঘটনা নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের ঘটনাটা অন্যরকম, আমি বলবো না, সেটা জানাবে তোমরা। আর তার আগে বলে দিই, যারা আমাকে প্রায় বলো দিদি কিভাবে ঘটনা পাঠাবো বুঝতে পারছি না, যারা ডেসক্রিপশন বক্স চেক করতে পারো না বা বুঝতে পারো না কোনো কারণে, যে কোনো কারণেই হোক, তাদের জন্য আমি দিয়ে দিলাম, তোমরা দেখে নাও, তোমরা এইভাবে ঘটনা পাঠাতে পারবে। ঘটনাটা এক খুব পুরনো দিনের, বলবো না, 1995 সালের ঘটনা। সেই সময় একজন খুব সাধারণ গ্রাম্য যে কৃষি সংস্থাগুলো থাকে, যাদের অফিস থাকে, সেই সংস্থারই একজন কর্মচারী, বুঝতে পারছো, রাজ্য সরকারের অধীনে একজন কর্মচারী। তার বাড়ি ছিল সুন্দরবনের একটা প্রান্তিক অঞ্চলে। তো সুন্দরবনের বিভিন্ন বিষয় নিয়ে, ওখানে যে চাষবাসগুলো হয় খুবই সামান্য, সেই সব নিয়ে নানা রকম সেগুলো তাদের কাজের আন্ডারে পড়তো। তো সেটা তো আমাদের মূল বিষয় নয়। বিষয়টা হচ্ছে, সুন্দরবনে আমরা জানি যে বাঘের আতঙ্ক ছিল, কুমিরের আতঙ্ক জলে আজও আছে, কিন্তু আর একটা জিনিস আমরা অনেকেই জানি না, সেটা হচ্ছে সুন্দরবনে কিন্তু প্রচণ্ড জলদস্যুর আক্রমণ ছিল। বাংলাদেশ থেকে বা অনেক সময় আরও অন্য জায়গা থেকে জলদস্যুরা আসতো, লুটপাট চালাতো, এবং নানা রকম মাফিয়া রাজও চলতো সেখানে। এখন বর্তমানে ওখানকার জনগণদের মতে অনেকটা কমেছে। যিনি ঘটনা পাঠিয়েছেন তিনি আর অন্যদের মতোই নাম ঠিকানা কিছু প্রকাশও করতে বলেননি। তার সঙ্গে বলেছেন আমার আলাদা করে কোনো নাম দেওয়ার দরকার নেই, বলবেন সুন্দরবন থেকে পাঠিয়েছে, তাহলেই হবে, আমি বুঝতে পারবো আমার ঘটনা পড়ছেন। উনি একটা অদ্ভুত ঘটনা আজকে বলছেন, যেহেতু এখানে অপঘাতে মৃত্যুর সংখ্যা অন্যান্য জায়গার থেকে অনেক বেশি, অপঘাতে মৃত্যু যেমন সুন্দরবনে বাঘের কামড়ে, সুন্দরবনের কুমিরের আক্রমণে হয়, তেমন অনেক সময় এই জলদস্যুদের হাতেও জেলেদের প্রাণ যায়, অনেক বন বিভাগের কর্মীদেরও প্রাণ গেছে এই জলদস্যুদের কবলে। সেরকমই একজন খুব সামান্য, মানে খুব উচ্চপদস্থ কর্মচারী নয়, সাধারণ একজন কর্মচারী, তিনি সুন্দরবনের বাসিন্দা হয়তো ছিলেন না, কোথা থেকে তিনি এসেছিলেন অনেকে জানে না, কিন্তু ওখানে চাকরি পেয়েছিলেন, পোস্টিং হয়েছিল, ওখানেই থাকতেন। এবং থাকতে থাকতে যেটা হয়, উনি একটা ছোট বাড়ি বানান, সেখানে ওনার মাকে, বোন আর ভাই তিনজনকে নিয়ে উনি রাখেন। তো অত্যন্ত ভালো মানুষ ছিলেন, খুব মানে কোনো রকম কোনো সুবিধাবাদী বা ক্ষমতালোভী মানুষ না হলেও যথাসাধ্য গ্রামের লোকেদের যতটুকু তার সাধ্য আসে তিনি চেষ্টা করতেন তাদেরকে উপকার করার। নিজের মাকে, বোন এবং ভাইদের যতটা স্নেহ দিয়ে শ্রদ্ধা দিয়ে বাড়িতে উনি রাখতেন, ঠিক তেমনই শ্রদ্ধা গ্রামের আর পাঁচটা লোকের প্রতি ছিল। অনেক লোকে অনেক সমস্যায় বা চিঠি আসার প্রচলন ছিল, তখন চিঠি পড়তে পারতো না অনেক লোক। অনেক জেলেদের ছেলেরা, তারা যারা সুন্দরবনে মধু শিকারী, তারা সন্তানদের চেষ্টা করতো বাইরে কোনো কাজে পাঠিয়ে দেওয়ার, ওখানে না রাখতে। তো তারা যখন চিঠি পাঠাতো বা টাকা পাঠাতো, অনেক কিছু পড়তে পারতো না, তো সেগুলো উনি পড়ে দিতেন, এরকম অনেক সাহায্যই করতেন। এবং সন্ধেবেলায় সবথেকে যেটা মজার ছিল, ওনার একটা অবৈতনিক স্কুল ছিল, 1 পয়সা নিতেন না, বিনা পয়সায় গ্রামের বাচ্চা ছেলে মেয়েদের একদম ছোট্ট থেকে হাই স্কুল যাবে এরকম করছে, তাদের সবাইকে উনি পড়াতেন। এটা ছিল ওনার পরিচয়। তো এরকমই একদিন, যেহেতু উনি খুবই জনদরদি মানুষ ছিলেন, ওখানে থাকতে থাকতে বন্ধুবান্ধবও কিছু হয়ে গেছিল। তো ওনারই চেনা একজন ওনারই মতন চাকরি করতো, ক্লারিক্যাল জব করতেন। তো সে একদিন এসে বলল যে আমার ভীষণ বিপদ, ভীষণ ভয় পেয়ে গেছি ভাই, কি করব, আমার মনে হয় আমার বউকে আর বাঁচাতে পারবো না। তো
উনি বললেন যে কেন ভাই, কী এমন হয়েছে? বললো যে ভেবেছিলাম প্রথমে হয়তো মৃগী হয়েছে বা কোনো অসুখ, ডাক্তারও দেখালাম শহরে নিয়ে গিয়ে, কাকদ্বীপে নিয়ে গেছিলাম, ওখানে ভালো ডাক্তার দেখিয়ে নিয়েও এলাম, ওষুধপত্র খায়, চুপচাপ ঝিমায়, কিন্তু এখন অত্যন্ত বাড়াবাড়ি শুরু করেছে। এটা কী করছে? ওটা গ্রামের লোকেরা দেখে টেকে তো বলছে ওকে ভূতে ধরেছে। বলছে মানে? হ্যাঁ, আমার বউ তো একটু লাগাম ছাড়া প্রকৃতির, কথা শোনে না, শহরের মেয়ে, খুবই আধুনিকা সেজে চুল খুলে নাকি এদিক ওদিক ঘুরে বেড়ায়, তো এরকম চুল খুলে ঘোরাতেই নাকি গ্রামের লোকেদের মত ও জঙ্গলে অনেক পেতনি বা শাকচুনির বসবাস আছে, তারা ওকে ধরে নিয়েছে। উনি একটু হাসলেন, বলে ধরে এসব আবার হয় নাকি? কিন্তু উনি বাড়ি গিয়ে যখন দেখলেন ভদ্রমহিলার অবস্থা, সে ভদ্রমহিলা যেন বিছানায় শুয়ে আছে, পুরো বলছে ইংরাজি কোনো সিনেমার দৃশ্যকে হার মানাবে, চিৎকার করছে, তাকে কেউ ধরে রাখতে পারছে না, তার গায়ে অদম্য অসুরের মতো শক্তি। এবং একটা সময় যখন খুব রাত বাড়লো, অনেক লোক দাঁড়িয়ে আছে, তারা দেখতে পেলে ভদ্রমহিলা তার বিছানাটাকে কিছুটা হলেও উঁচুতে, তার জন্য বললাম কোনো ইংরাজি সিনেমার দৃশ্যকে হার মানাবে। তখন ওটা দেখে তো গ্রামের লোকের ওরে বাবারে করে ঘর থেকে বেরিয়ে গেল যে না না না, এ ভূত আমাদের ধরে নেবে। উনি তখন বিশ্বাস না করতে চেয়েও, চোখে দেখা জিনিস আর অবিশ্বাস করবেন কী করে? তো উনি গ্রামের লোকেদের সঙ্গে ওখানকার স্থানীয় যে সভাঘর, ওখানে কথা বললেন, বলে আমাদের এখানে ওই ওঝা আছে, ওর সঙ্গে কথা বলুন, ওর সঙ্গে কথা বললে না একটা রাস্তা পাওয়া যাবে, একটা হিল্লে হয়ে যাবে, এনা স্ত্রী বেঁচে যেতে পারেন। বলে কিভাবে কি করব? বললেন ওই ওঝা খুব শক্তিশালী, প্রচুর সাধনা করে, এবং সুন্দরবনের এমন এমন জঙ্গলের জায়গায় কি সাধনা করে যেখানে সরকার থেকে যাওয়া নিষিদ্ধ করে দিয়েছে। বাঘে খাওয়া তো দূরের কথা, তাকে একটা মানে কোনো জন্তু স্পর্শ অবধি করতে পারে না, এত তিনি শক্তিশালী। এবং ওখানকার যে অপদেবতা বা আত্মাদের নিয়েও উনি কাজ করেন, অনেককে নাকি মুক্তিদানও করেছেন, এরকম শোনা যায়, ওনার খুব ক্ষমতা। বলুন সে কি, উনি ওরকম কোর এরিয়ায় যান, বন বিভাগের কর্মীরা কেউ আটকায় না? বলো না না, সেসব আলাদা ব্যাপার, রাতের বেলায় যায়, অত কেউ বুঝতে পারে না। তারপর উনি নাকি কখনো কখনো মিলিয়ে যান, এরকম অনেক অলৌকিক ক্ষমতা সেই বাবাজির আছে। বলে যাই হোক, এখন মানুষকে বাঁচাতে হবে, এটা যদি শেষ রাস্তা হয় দেখাই যাক। তো বিশ্বাসে ভর করে উনি ওনার বন্ধুকে নিয়ে আর গ্রামের দুটো লোককে নিয়ে ওই বাবাজির থানে আর কি গেলেন। সেখানে একটা ছোট মায়ের পাথুরে মূর্তি, মা কালীর, একটু সামান্য জঙ্গলের ভেতর, খুব ঘন জঙ্গল না, এটা একটু জঙ্গলময় পরিবেশ, মাঝখানে একটা কুটির। তখন অনেক রাত হয়েছে, সেই সময় কুটিরের মধ্যে ছোট্ট একটা কেরোসিনের যে বাতি বা কূপ বলতাম, সেটা জ্বলছে। ওরা গেলেন, ওরা গিয়ে বাবাজির একজন স্যাঙাত বলতো, ওরা স্যাঙাত বললেন বাবা এখন ধ্যান করছেন, একটু বসেন। বলে একটু ডাকুন না বাবাকে, একজনের জীবন মরণ সমস্যা। বলো ধ্যান ভাঙালে বাবা শাপ দেবেন, একটু বসেন, ওনার হয়ে গেলে উনি কথা বলবেন। তো ওরা প্রায় মিনিট 30 অপেক্ষা করার পর বাবাজির পুজো প্রক্রিয়া বা ধ্যান যাই বলেন সেটা ভঙ্গ হয়, বাবাজি এসে কথা বলেন। বাবাজি এটা মরার খুলিতে কিছু খাচ্ছিলেন, কি খাচ্ছিলেন জানা যায় না, বা প্রথমে ওটা দেখেই তো সবাই একটু চমকে গেল যে মরার খুলিতে কি খাচ্ছেন। তার দেহ দশাশই, লম্বা চওড়া চেহারা, গালে দাড়ি নেই, কিন্তু মাথায় বেশ ঝাঁকড়া ঝাঁকড়া চুল। তো বেশ ভয় লাগছিল ওনাকে দেখে, অন্ধকারে যেন ওনাকেই নাম দৈত্যের মতো লাগছে অন্ধকারের মধ্যে। তো বিশাল চেহারা ওনার, উনি এসে বসলেন, ওনার আরও দু একজন তারা একটু খাবার টাবার দিচ্ছিল ওনাকে। ওনাকে যখন পরিষ্কার করে সমস্ত কিছু জানানো হয়, উনি শুনে বলেন ঠিক আছে, এটা ডাকিনীর কাজ, ডাকিনীতে ধরেছে। সমস্ত কিছুকে বর্ণনা করা হলো, কিভাবে শুরু হয় সমস্ত কিছু শুনে উনি বলে ডাকিনীর কাজ। তো ডাকিনী শক্তিকে কিন্তু অগ্রাহ্য করিস না, ও ভয়ঙ্কর শক্তি, তো তার জন্য অনেক কিছু করতে হতে পারে। কি কি করতে হতে পারে না সে আমি দেখছি, চল এখন যাই। তো তখন অনেক গভীর রাত, তাকে তারা নিয়ে এলেন, তার স্ত্রীকে কোনো রকমে বাঁধা হলো দড়ি দিয়ে, তাতেও তো তাকে সে বশ করা যায় না। লোকটি তার যে সাঙ্গাত বা শিষ্য যাই বলুন তাকে নিয়ে এসেছিল,
এবং গ্রামের লোকেদের কিছু জনকে উনি সিলেক্ট করলেন যে তোমরা আমার সঙ্গে সহযোগিতা করবে, এই কাজে আমি বসবো। তো তাদের ঘরের মধ্যেই গোটা রাত যজ্ঞ চলে। বিশাল কিছু আয়োজন করেননি, যেটুকু তাদের ছিল, এবং বাবাজি খুব বেশি পুজো প্রক্রিয়া জোগাড় করতে বলেনি, বললে অত রাত্রে ওই গ্রামগঞ্জে সেটা জোগাড় করা সম্ভব হতো না। কিছু জিনিস বাবাজি নিজে নিয়ে এসেছিলেন এবং সেই যজ্ঞ করে সেই ডাকিনীকে তাড়ানোর সমস্ত প্রচেষ্টা করলেন এবং সেটা সঠিকভাবে হয়ে গেল। এখানে একটা বিষয়, বাবাজি বলেছিলেন এর হাতে আমি একটা তাবিজ বেঁধে দিলাম, এই তাবিজটা যেন আগামী 7 দিনও না খুললে কিন্তু হিতে বিপরীত হবে, তারও হতে পারে বা তার চেনা জানা পরিচিতরও কারোর হতে পারে, খুব সাবধান, এই জিনিসটা খেয়াল রেখো। কিন্তু ওই যে আমাদের স্মৃতিশক্তি বড়ই দুর্বল মানুষের, কোনো কিছু একটা বিপদ যখন মিটে যায় আমরা সেগুলো আর খেয়াল রাখি না। স্ত্রী স্বাভাবিক যখন হতেই তার স্বামী তো খুব আনন্দ পেলেন যে না বাবাজিকে ধন্যবাদ, তার সাধ্য মতো সমস্ত কিছু বাবাজিকে দেওয়ার চেষ্টা করলেন। না, বাবাজি কোনো অর্থ সাহায্য নেননি, তার পুজো প্রকরণে কিছু জিনিসপত্র কেনা দেওয়া হলো। এরপর 5 দিনের মাথায় বউটি যখন আবার তার পুরনো সেই লাগাম ছাড়া জীবন, চুল খুলে ঘুরে বেড়াচ্ছে, যখন তখন পুকুরে গিয়ে চান করছে, শহরের মেয়ে গ্রাম দেখেনি, সে বিয়ে হয়ে গ্রামে এসেছে, তো তার খুব আনন্দ। তার পুকুরে চান করতে গিয়ে হাতের ওই কবচটি খুলে যায়। রাত্রিবেলা থেকে সে আর আগের মতো করে না, তবে প্রচণ্ড জ্বর আর থরথর করে কাঁপছে। তার স্বামী যখন দেখে তার স্ত্রীর এই অবস্থা, আবার বন্ধুকে ফোন করে বলে কী সমস্যা হলো, কবচটাও তো দেখছি খুলে গেছে হাত থেকে, চল বাবাজির কাছে যাই, ক্ষমা চাইবো, বলবো চান করতে গেছিল, কথা শোনেনি। তো বাবাজি তখন ধ্যানমগ্ন ছিলেন, ধ্যান থেকে বেরিয়ে এলেন, তাকে সব শুনে উনি খুব রেগে গেলেন যে সামান্য জিনিস 7 দিন তোমরা মেনটেন করতে পারলে না, তাহলে তো এই সমস্যা হতো না। বলে বাবাজি বাঁচান, যেমন করে হোক আমার স্ত্রীকে মুক্ত করুন এ বিপদ থেকে। বলে তোমার স্ত্রীকে মুক্ত করবো, আমি ধ্যানে বসতে দাও। ধ্যানে বসে সেই ডাকিনী কি চাইছে, কি বলতে চাইছে, আমাকে তার বিষয়টা জানতে হবে, কি অবস্থায় সে আছে। তো উনি ওনার শক্তি বা ক্ষমতার দ্বারা যোগ্য হতে ডাকিনীর থেকে যা জানলেন এবং বাইরে কুটির থেকে বেরিয়ে এসে বললেন, দেখো ডাকিনী এবারে যে পুরোপুরি ওকে ধরে রেখেছে আগের মতন তা কিন্তু নয়, ওর কাছ থেকে সরে এসেছে, কিন্তু তার প্রভাবটা ওর ওপর রেখেছে, যেহেতু কবচটা খুলে গেছে, যেহেতু আমি কাজ করেছি, পুরোপুরি ওর শরীর আর চড়াও হতে পারেনি। তবে একটা কথা, ডাকিনীর কিন্তু আমি যে বলেছিলাম নয় তার ক্ষতি করবে, নয় তার তোমাদের পরিচিত কারোর ক্ষতি করবে, ওর কাছ থেকে ডাকিনী চলে যাবে। তবে তোমরা কিন্তু আগামী 1 বছর খুব সাবধান, তোমাদের মধ্যে কারুর থেকে উনি কিন্তু প্রতিশোধ নেবেন, এবং সেটা কিভাবে নেবেন সেটা ক্ষমতা আমারও নেই জানার, তোমরা একটু সাবধানে থেকো, আর তুমি তোমার স্ত্রীকে একটু বুঝিয়ে সুঝিয়ে ঠিক করে রেখো। তো এই লোকটি যেটা প্রথমেই করলেন, তার স্ত্রীকে পরের দিন যে স্ত্রী সুস্থ হবার পর কিছু জলপোড়া তেলপোড়া যা দেওয়ার উনি দিলেন, সুস্থ হওয়ার পর স্ত্রীকে সঙ্গে সঙ্গে তার শহরে বাপের বাড়ি যেখানে আছে পাঠিয়ে দিলেন। বলে তুমি ওখানে 1 বছর থাকো, আমি মাঝে মাঝে গিয়ে দেখা করে আসবো, আর চেষ্টা করবো ট্রান্সফার হওয়ার, আর এইসব ঝামেলা আর ভাল লাগছে না। এই ছিল বিষয়। তারপর প্রায় 2-3 মাস সবাই আস্তে আস্তে সব কিছু ভুলে যেতে লাগলো, যে আর কোনো সমস্যা নেই, সব কিছু ঠিক হয়ে গেছে, বউটাকেও আর ভূতে ধরে না, গ্রামের লোকেদেরও কোনো সমস্যা নেই। এই সময় আমি বলেইছি যে যে মানুষটি, যে কর্মচারী, যিনি ভদ্রলোক, তার নামটি যেহেতু আমি জানতে পারিনি, আমি বুঝতে পারছি না কীভাবে সম্বোধন করা উচিত আমার, তিনি একটা অবৈতনিক স্কুল চালাতেন বাড়িতে। তার বন্ধুও তখন ট্রান্সফার হয়নি, কিন্তু যাতায়াত করে, শহরে যায়, মাঝে মাঝে আসে, স্ত্রীর কাছে যায়, কখনো কখনো থাকে। তো সেই অবৈতনিক স্কুলে একদিন একটা ঘটনা ঘটলো। তার ছাত্রছাত্রীদের সঙ্গে একটা এই ক্লাস 8-9-এ পড়া একটা মেয়ে এলো, অল্প বয়সী মেয়ে, রোগা শ্যামবর্ণ চেহারা, পরনে গ্রাম্য শাড়ি।
ওকে জিজ্ঞেস করা হলো, তোমাকে তো আগে দেখিনি। তিনি বলে, মাস্টারমশাই, একটা ছাত্রকে দেখিয়ে দিয়ে বলল ওর আমি পিসির মেয়ে, মা বাবা মারা গেছেন, পিসি আমাকে নিয়ে রেখেছেন, আপনাদের স্কুলে আমি ভর্তি হব, তো আপনি আমাকে একটু সুযোগ করে দিন। তো যখন ছাত্ররা ঘরের মধ্যে পড়ছে, মেয়েটি বাইরে দাঁড়িয়ে কিন্তু স্যারের সঙ্গে কথা বলছিল। তো যার এখানে একটা জিনিস ক্লিয়ার করা খুব দরকার, মেয়েটি যে স্টুডেন্টের পরিচয় দিচ্ছে যে আমি ওর পিসির মেয়ে, তাকে সামনাসামনি করে কিন্তু এই মাস্টারমশাই যাচাই করেননি। একটা বাচ্চা মেয়ে সে কী মিথ্যা কথা বলবে। আর উনি দেখলেন স্টুডেন্টটা পড়ছে, তাকে উনি চেনেন, ও ওর পিসির মেয়ে তুমি, আচ্ছা আচ্ছা ঠিক আছে, পিসির বাড়িতে এসেছো পড়াশুনো করতে চাও, তো এখন তো বছরের মাঝখানে তো কোথাও স্কুল নেবে না এখানকার স্কুলে। বলে, না সে আমি জানি, পড়াশুনো তো শুরু করি, তারপর ভর্তি হব, প্রায় 1-1.5 বছর আমার লেখাপড়া বন্ধ আছে। তো বলো ঠিক আছে। বলে, তুমি এর পরদিন থেকে এই সন্ধ্যেবেলায় এদের সঙ্গেই পড়তে এসো। বলো, না এদের সঙ্গে সন্ধ্যেবেলায় তো আমি আসতে পারবো না। বলো, কেন? না এদের সঙ্গে সন্ধ্যেবেলায় এলে ওরা তো নিচু ক্লাসে পড়ে, আমার পড়ার অসুবিধা হবে, তাছাড়া পিসির বাড়িতে এসেছি। বলো, পিসির বাড়িতে এসেছি কেন বললে? তুমি তো পিসির মেয়ে। উনি জিজ্ঞেস করেন, তুমি তো এসছো তাহলে মামিমার বাড়ি বা মামার বাড়ি। বলো, না না আমি সেই বলছি। তখন মেয়েটি কথাটা একটু অপ্রস্তুত হয়, তাতে ওনার অত উনি যাচাই করেন, ঠিক আছে বাচ্চা মেয়ে, ভয়ে তার এই দুঃখ দুর্ভাগ্য, তাকে আর কি যাচাই করবো, সে তো চোর ছাঁচর না। তো আমাকে তো এখানে এসেছি, এদের বাড়িতে কিছু কাজকর্ম করতে হবে, শুধু বসে থাকলে তো হয় না। তো সন্ধেবেলা আমি ওদের ঘরে হাতে হাতে রান্না বান্নায় সাহায্য করি, তো রাত 8টার পর যদি আসি পড়তে, এরা চলে গেলে হবে। মনে বলে, 8টার পর তো আমিও বাড়ির সঙ্গে সময় কাটাই, আমাকেও আমার বৃদ্ধ মাকে দেখতে হয়, আমারও ভাই বোনরা খুব বেশি তারা বড় না। উনি বলেন, না আমাকে একটু সাহায্য করুন, নাহলে আমার পড়াশুনোটা হবে না, আর সকালের দিকেও আমি আসতে পারবো না। বললো, আচ্ছা ঠিক আছে। তো উনি বলে, তাহলে তুমি সোমবার থেকে এসো। এবার সোমবার থেকে প্রতিদিন মেয়েটি 7:45 টাইম থেকে গাছের গোড়া একটু দূরে দাঁড়িয়ে থাকতো, আর তখন মাস্টারমশাই দাওয়ায় বসে স্টুডেন্টদের পড়াতেন হারিকেনের আলোয়। উনি দেখতে পেতেন তার ওই স্টুডেন্ট এসে দাঁড়িয়ে আছে দূরে, তাকে বলতো তুমি এখানে এসে বসো বা কিছু, সে কিন্তু আসতো না, ওখানেই দাঁড়িয়ে থাকতো। এরা যখন সবাই চলে যেত তখন ইনি ঢুকতেন। একটা জিনিস উনি নোটিস করেছেন, যার পিসির মেয়ে বলে উনি এসেছেন, সে যখন চলে যেত কোনোদিন তার সঙ্গে মুখোমুখি কথা বলেনি। ভাবতেন মেয়েটি হয়তো মুখ চোরা, আর না হলে ভাববেন যে কি কথা বলবে, তাই জন্য হয়তো কথা বলে না। কিন্তু সন্দেহ একটু একটু মনে ওনার স্ট্রাইক করেছিল। এরপর যেটা হয়, মেয়েটি পড়তে আরম্ভ করে, রোজ আসে। গ্রামের লোকেরা পুরো বিষয়টাকে একটু দেখতে খারাপ চোখে দেখে, মানে মেয়েটি একদম বাচ্চা মেয়ে না, আর মাস্টারমশাই অবিবাহিত। কেন জানেন, তাদের একা ছাত্রীকে পড়ানোর বিষয়টা গ্রামের লোকেদের ভালো লাগেনি। শুধু গ্রামের লোকেরই না, মাস্টারমশাইয়ের মা বোন তারাও বিষয়টিকে একটু খারাপ নজরে দেখতো। মেয়েটি প্রায় রাত 10টা নাগাদ পড়াশুনো করে যেত, বইপত্র সেরা মানত না, সবই স্যারই প্রোভাইড করতেন, খাতা বই পেন। আবার তাকে বাড়ি অবধি, বাড়ির কিছুটা আগে অবধি পৌঁছেও দেওয়া হতো। কোনোদিন তার বাড়ি অবধি ঢোকেননি, মোটামুটি বলতো এটা আমার বাড়ি, এবার আমি যেতে পারবো। তখন স্যার ওকে এগিয়ে দিয়ে চলে আসতে। গ্রামগঞ্জ একেতে ওরকম একটা জায়গা, একা একটা মেয়েকে ছাড়া ঠিক হবে না। তো না তার সঙ্গে কোনো অবৈতনিক স্কুল শুধু মাইনে পাওয়ার ব্যাপার নেই, এবং তার কোনো গার্জেনদের সঙ্গে উনি কখনো কোনো কথাও বলেননি। তো এরকম একদিন রাত্রিবেলা মেয়েটিকে পড়াচ্ছেন, তখন গ্রামের কিছু লোক এসে হাজির হয়। না আপনাকে তো ভালো লোক ভাবতাম, এরকম একটা মেয়েকে আপনি পড়াচ্ছেন একা একা রাত্রে, এটা তো খারাপ লাগছে দৃষ্টিতে, একে আপনি সকালে পড়ান বা এই স্টুডেন্টগুলোর আগে পড়িয়ে দিন সন্ধ্যাবেলা। এরকম যখন কথা বলছে, তখন মেয়েটি একটু নাটক করে ভয় পেয়ে যেন স্যারকে জড়িয়ে ধরে, এরকম একটা ব্যাপার ক্রিয়েট করে। সেটা দেখে গ্রামের লোকেরা আরও নিশ্চিত হয়ে যায় যে এই ছাত্রী এবং শিক্ষকের সম্পর্কটা স্বাভাবিক না, অস্বাভাবিকত্ব আছে। এবং মাস্টারমশাইকেও
ছাত্রীর ব্যবহারে খুব অসম্মানিত বোধ করলেন এবং সবার সামনে উনি ছোট হয়ে গেলেন। পরোপকারের এই দাম পেলাম আমি। সেই রাত্রেই গ্রামের লোকেরা তাকে বিয়ে করতে বাধ্য করেন গ্রামের এক ছোট মন্দিরের সামনে। ছোট মন্দির কেন বলছে, একটা বট গাছের তলায় একটা বট গাছকে পুজো করতো, তো সেখানেই বিয়ে দিয়ে দেওয়া হয়। কোনো মন্দির টন্দির তো ওই সময় বন্ধ হতো রাত্রে, সেখানে তাদের বিয়ে দিয়ে দেওয়া হয়। গ্রামের কিছু লোকের এতে কিছুই না, বিয়ে সিঁদুর দান শাঁখা পলা পরিয়ে ব্যাস আজ বউ হয়ে গেল, এবার রেখে দিন, একে পড়ান, যা পারেন করুন, আর আমাদের কোনো আগ্রহ নেই। কিন্তু বিষয়টা মাস্টারমশাইয়ের মা দুঃখ পান, সব কিছু হন, জানেন কি করার। একটা জিনিস উনি বলেন যে এত লোক গ্রামের এলো ঝেঁটিয়ে, এর যার মামা মাইমা যার বাড়িতেই আছে তারা তো কেউ এলো না। এবার বললেন তাহলে কাল সকালেই ওর মামা মাইমাকে খবর দে। তো উনি ওনার ছাত্রকে খবর পাঠালেন যে তোমার মা বাবাকে আসতে বলো। এখান থেকে শুরু হলো আসল ঘটনা। তার মা বাবা আসলেন, এসে বললেন একে তো আমরা চিনি না। বলে কেন? এ তো আপনার বোনের মেয়ে না? কেন? ও তো ছাত্রটাকে দেখিয়ে বললো, ও তো বলেছিল ওর পিসির মেয়ে, তার মানে আপনার বোন বা দিদি হবেন। বলে না না, একে আমরা চিনি না, আমার কখনো বোনই নেই, আমরা 4 ভাই, চাষাবাদ করি আর কখনো নদীতে মাছ ধরে খাই, আমাদের কোনো বোন নেই বাড়িতে। আর আপনি কি আমার ছেলেকে জিজ্ঞেস করেছিলেন, ও কি বলেছিল? বা আমার ছেলেকে নিজে নিয়ে এসেছিল যে আমার দিদি আজ থেকে পড়বে? বলো না। বলে আপনি তাহলে কি করে হলেন? আর আমার যদি এরকম আত্মীয় কেউ আপনার কাছে ভর্তি হতো, আমি তো নিজে এসে তাকে পরিচয় করিয়ে দিতাম, এরকম হঠাৎ করে নিয়ে আসবো কেন? এবার যেন মাস্টারমশাইয়ের মনে হলো সত্যি তো আমি কেন এগুলো ভেবে দেখিনি, আমি তো যেন মেয়েটির মোহে পড়ে গেছিলাম। মানে সেই অর্থে মোহে না হয়ে ওই যেন কীভাবে যেন কালা জাদু করে রেখেছিল মেয়েটি। কোনো কিছুই আমার মাথায় আসেনি, কোনো যেটা স্বাভাবিক বিষয় আমার মাথায় আসেনি, কোনো সন্দেহ হয়নি। এবার মাস্টারমশাই তারা চলে গেলে মাস্টারমশাই তার বাড়ির লোকেরা মেয়েটিকে প্রচণ্ড জেরা করতে শুরু করে যে তুমি কি করেছো, কেন মিথ্যা কথা বলেছো, সব কিছু তোমারে। সেই দিনই মেয়েটি খুব ভয়ানক রূপ ধারণ করে। সে তার চোখ মুখ যেন বেরিয়ে আসছে, সেই বন্ধুকে যখন ভূতে ধরেছিল সেই তার মতন চেহারা। মাস্টারমশাইয়ের বোনকে তো গলা টিপে প্রায় এক হাতে তুলে ফেলার মতন জোগাড়। এই দৃশ্য দেখে তো মাস্টারমশাই এই পাগলকে আমার ঘাড়ে চাপিয়েছে। আর তারা খুব শান্তশিষ্ট নির্বিবাদী মানুষ, মানে এখন একে বার করে দিলে এ তো নানা রকম সমস্যা করবে বাইরে গিয়ে, আমাদের তো কোনো উপায় নেই। তো এভাবে তারা বাধ্য হয়ে পুরো অশান্তিটা মেনে নেয় এবং আস্তে আস্তে সে মেয়েটি বাড়িটাকে পুরো দখল করে নেয়। তার মাকে অপমান করা, ভাই বোনদের অপমান করা, এরকম করতেই থাকে। আস্তে আস্তে সে একজন করে পরিবার থেকে সদস্য সরাতে থাকে। প্রথম সরায় তার ভাইকে অপমান করে যে আপনি কিছু শহরে গিয়ে পড়াশুনো করুন, থাকুন, এখানে দাদার কাছে কেন থাকেন। ভাই একটু বড় হয়েছে, তার বড় অপমানে লাগে, সে মায়ের কাছে দাদার কাছে বিদায় নিয়ে শহরে চলে যায়। দাদাও এমন স্ত্রীর প্রতি মোহাবিষ্ট হয়ে গেছিল যে ভাইকে আটকানোর চেষ্টাও করে না, খালি ভাবতো যে যাতে করলে শান্তি হয় তাই যেন হয় সংসারে। তারপর এলো বোনের পালা। বোনকে স্বামীকে বাধ্য করেন বোনকে তাড়াতাড়ি বিয়ে দিতে। ওই রকম একজন পরোপকারী মানুষ যেন গ্রামের লোকেরাও খেয়াল করে কিছু দিনের মধ্যে যেন তার অদ্ভুত পরিবর্তন এসেছে। তিনি যেন তিনিই নেই, যেন অন্য একজন মানুষ। যেমন তেমন করে একটু মফস্বলের দিকে একটা পাত্র দেখে তাড়াহুড়ো করে মাসখানেকের মধ্যে বোনের বিয়ে দিয়ে দিল, লেখাপড়া বন্ধ করিয়ে। এবার পড়ে রইল মা। গ্রামের লোকেরা বললে এ কি স্ত্রী বিয়ে করলেন, কোনো তার বংশ পরিচয় নেই, কিছু নেই, একদম পাগলের মতন আচরণ করে, খারাপ ব্যবহার করে, ইনি কেন একে মেনে নিচ্ছেন? তার সেই বন্ধু যার স্ত্রীকে ধরেছিল ভূতে বা ডাকিনিতে ওঝার কথা অনুযায়ী, সে এসে বললো তুই এগুলো সহ্য করছিস কেন? এবার উল্টে এই ভদ্রলোক তার বন্ধুর ওপরই রেগে গেলেন। তোমার কি দরকার আমার স্ত্রী, আমি বুঝবো আমার সংসারের ব্যাপারে, তোমাদেরকে আমি ডেকেছি। এবার তারা কি বলেন, তারা চলে গেলেন। তো ওনার প্রতিটা ব্যবহার পরিবর্তন হতে লাগলো। উনি গ্রামের লোকেদের বিপদে আপদে থাকতেন, সেটা বন্ধ হয়ে গেল। বাড়ির লোকেদের উনি মাথায় তুলে রাখতেন, সেটা বন্ধ হয়ে গেল। সমস্ত কিছু বন্ধ হতে হতে
সব থেকে আগে যেটা বন্ধ হয়েছিল, যেটা আমার বলা উচিত ছিল, সেটা হচ্ছে তার ওই অবৈতনিক সন্ধেবেলার ওই স্কুলটা, যেটা উনি শুধুমাত্র গ্রামের গরিব ছাত্রছাত্রীদের সাহায্য করবার জন্য করেছিলেন, সেটা বন্ধ হয়ে গেল আগে। তার স্ত্রীর লেখাপড়া পাঠ তো চুকে গেছে, ওটা তো বিয়ে করার ছল ছিল। এই সব করতে করতে একদিন এমন দিন এলো, উনি ওনার কিছু ব্লকের কাজ কর্ম মিটিয়ে সন্ধেবেলায় বাড়ি ফিরলেন। সেদিন খুব বৃষ্টি পড়ছিল। বৃষ্টিতে সাইকেল নিয়ে বাড়ি আসছেন, প্রচণ্ড ঝড় বৃষ্টি, দূর থেকে বন্য পশুর গর্জন কানে আসছে, ফাঁকা ধুধু করছে মাঠ আর দূরে জঙ্গল, আর মাঝে মাঝে কিছু খাল। বাড়িতে উনি যখন এলেন, দেখলেন এক ভয়ানক দৃশ্য। তার মা গলায় দড়ি দিয়ে কড়িকাঠের সঙ্গে ঝুলছেন, আত্মহত্যা করেছেন। আর তার স্ত্রী অদূরেই বসে এক থালা ভাত তরকারি মেশে দিব্যি খাচ্ছেন। এই দৃশ্য দেখে উনি চিৎকার করে বসে পড়লেন। তারপরে যেন বোবা হয়ে গেলেন, ওনার গলা থেকে কোনো স্বর বেরোচ্ছিল না। এরপর গ্রামের লোকেরা এই ভয়ানক দৃশ্য দেখে পুলিশ ডাকে, পুলিশ আসতে দেরি হয়। তারপরে পরের দিন সকালে পুলিশ আসে, দেহ নিয়ে চলে যায়। কিন্তু উনি যেন পাথরের মতো বসে আছেন। এবার গ্রামের লোক এবং যে ভদ্রলোককে উনি সাহায্য করেছিলেন, তারা এবার নিজে থেকে এগিয়ে আসে যে না, এটা স্বাভাবিক ঘটনা নয়, স্ত্রী স্বাভাবিক না, একে ধরে মারা হোক, গাছে ধরে। তো তাকে তো কেউ কিছু করতে পারে না, তার ভীষণ হুঙ্কার, তাকে দেখে সবাই ভয় পায়, কীরকম যেন তার অদ্ভুত গতি প্রকৃতি, তার ধারে কাছে ঘেঁষতে কেউ সাহস পেল না। কিন্তু সেই দিনই তারা ওঝার কাছে গেলেন, গিয়ে সমস্ত বিষয়টা পুঙ্খানুপুঙ্খ বর্ণনা করলেন। বললেন এই ব্যাপার, এই মাস্টারমশাই খুব ভালো লোক, সরকারি কর্মচারী, কিন্তু বিনা পয়সা লোকেদের হোমিওপ্যাথি ওষুধ দেওয়া, গ্রামের ছোট ছোট বাচ্চাদের পড়ানো, সমস্ত রকম লোকেদের আপদ বিপদে থাকতেন। এবং সেই ভদ্রলোক বললেন আপনি তো জানেন আমার স্ত্রীর সময় কত হেল্প করেছেন। তো উনি সব শুনে বললেন আপনাদের বলেছিলাম যে ডাকিনী ক্ষতি করবে কাউকে না কাউকে, যে হাত থেকে কবচ খুলেছে তার যদি নিজের না হয়, তার পরিচিত কাউকে, যে তাকে তাড়ানোতে তাদেরকে হেল্প করেছিল। বললো হ্যাঁ বলেছিলেন। বলেছে স্ত্রী আর কেউ নয়, সেই ডাকিনীরই কোনো অংশ নয়, কোনো মানবী তাকে ডাকিনী ভর করেছে, না হলে সেই ডাকিনী মানবীর ছদ্মবেশে এরকম কোনো পরিচয় নেই, এ নেই, বোঝাই তো যাচ্ছে সে কোনো সাধারণ মানুষ না। আপনারা তো আগে আমায় খবর দিতে পারতেন, এত বিপদ হওয়ার পর খবর দিলেন। তারপর যখন ওঝা এসে সেই বাড়িতে এলো, অদ্ভুত বিষয়, গ্রামের লোকেরা নিয়ে এলো, ভেবেছিলেন ভদ্রলোক হয়তো ঘাট কাজ করতে মায়ের জন্য গেছেন নদীতে, বা আসবেন। কিন্তু দুদিন কেটে গেল, সে ভদ্রলোক আর ফিরলেন না। ওঝা বললেন সে ডাকিনি নিজে যায়নি, সঙ্গে ওই ভদ্রলোককে নিয়ে চলে গেছে। এবং যেহেতু চলে গেছে, তার সীমানা পেরিয়ে আর হয়তো কারোর ক্ষতি করবে না, কিন্তু এই পরিবারটাকে সে শেষ করে দিয়ে চলে গেল। তবে তার ভাই আর বোনের সঙ্গে খারাপ ব্যবহার করে একটাই উপকার করে, তাদের প্রাণে বাঁচিয়ে দিয়ে গেছে। বোনটির বিয়ে খুব একটা খারাপ হয়নি, তাড়াহুড়োর মাথা হলে বোনটির বিয়ে ভালো হয়েছে, এবং ভাইটিও শহরে ভালোই আছে তাদের পুরনো বাড়িতে। তবে মা হয়তো বুঝে গেছিলেন তার বৌমার কোনো আসল সত্যি হয়তো সামনে এসে গেছিল, তাই ডাকিনী তাকে প্রাণে মেরে ফেলেছে। এবং তার শেষ অবধি তার স্বামীকেও হয়তো তার আসল স্বরূপ চিনিয়ে দিয়েছিল বা কিছু। এবং অদ্ভুত বিষয়, গ্রামের একটা কেউ দেখতে পেল না যে মাস্টারমশাই কখন চলে গেল বা ডাকিনী কখন সেখান থেকে চলে গেছে। তারপর নাকি বহু বছর কেটে গেছে, সেই লোকটি আর কোনোদিনও ফিরে আসেনি, না তার সেই ডাকিনী বউ ফিরে এসেছে। মানে লোকেরা বলে ওই বউ ডাকিনী ছিল। এবং তার ভাইকে বোনকে সবাইকে খবর দেওয়া হয়েছিল, তারাও এসে ঘুরে গেছে গ্রাম থেকে, কান্নাকাটি করেছে, কিন্তু তারা বলেছে না দাদা আমাদের কাছে যাননি, আর দাদার কোনো খবর আমরা পাইনি। এই ছিল ঘটনা, অমীমাংসিত ঘটনা, কিন্তু এই ঘটনাটা সম্পূর্ণ সত্যি ঘটনা।
তবে বিশ্বাস করা না করা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত বিষয়। কেমন লাগলো অবশ্যই জানাবেন। এরপর সরাসরি চলে যাচ্ছি কমেন্ট বক্স সেকশনে। খুব তাড়াতাড়ি দেখে নিই কে কী কমেন্ট করেছেন। কমেন্ট করেছেন প্রবীর দত্ত, ভয়ঙ্কর সুন্দর, কিন্তু দিদি বলেছেন সেই দিদিকে উপস্থাপনা করেছেন না। প্রবীর বাবু, আমার ধারণা নেই তিনি উপস্থাপন কোনোদিন কিছু করেছেন কি না। তবে হ্যাঁ, ভালো মন্দ বলার অধিকার সবারই আছে। আপনাদের ভালো কমেন্ট যেমন আমি নিয়ে আপনাদের কোনো সমালোচনাকেও খুব পজিটিভভাবে আমি গ্রহণ করলাম বা করেছি। বাসুদেব দত্তা লিখেছেন খুব হৃদয়স্পর্শী ঘটনা, ভালো লাগলো। তিয়াশা দাস লিখেছেন ওহো, একটা ডাক্তারবাবুর ঘটনায় উনি ইমোজি ইউজ করেছেন, স্যাড ইমোজি। গৌরী শঙ্কর লিখেছেন সহেলি তোমাকে দেখতে খুব ইচ্ছা করে, তুমি খুব সুন্দর উপস্থাপনা করো, বাজে বকবক করে সময় নষ্ট করো না, একদম ঠিকঠাক, এগিয়ে যাও, শুভেচ্ছা জানাই। এখানে আমিও খুব বাজে বাজে কনফিউজড হয়ে পড়ি গৌরী বাবু, যে কেউ বলেন আমি বড্ড বেশি বাজে কথা বলি, ঘটনাগুলো অযথা লম্বা করি, আবার কেউ কেউ বলেন আপনারা ঠিকঠাক করি। এটাই হয়তো সবাইকে ভালো লাগে না, বা সবার উপস্থাপনা সবার ভালো লাগে না, এটাই তার প্রমাণ আর কি। ধন্যবাদ আপনাকে। সুব্রতা ভাদুরী, সুব্রতাও হতে পারে বা সুব্রতও হতে পারে, অনেকে এটা ইউজ করেন। কথাটা আপনি ঠিকই বলেছেন, কি করে আগের শরীর আত্মা ধারণ করতে পারে, আশ্চর্য ব্যাপার। হ্যাঁ, এগুলো আমার প্রশ্ন মনে ঘুরে বেড়ায়। জাহিরুল ইসলাম হেভেন, বাড়িটা যদি আমাকে দেওয়া হতো দেখতাম, থাকতাম, দেখতাম অশরীর কত ক্ষমতা যে আমার সামনে আসবে। আচ্ছা, উনি অশরীরীকে চ্যালেঞ্জ করেছেন। পাপড়ি ডোলা কমেন্ট করেছেন শ্রীমতী বারুই, কমেন্ট করেছেন অমৃতা ভট্টাচার্যা, কমেন্ট করেছে সৌমেন্দ্র রায়চৌধুরী, দীনবন্ধু দে, কেয়া মণ্ডল, কমেন্ট করেছেন অজয় বিশ্বাস, কমেন্ট করেছেন লিভিন কসমস, কমেন্ট করেছেন সুব্রতা সিনহা, কমেন্ট করেছেন রূপরেখা নাথ। আজকাল নিয়মিত গল্প শোনা হয় না, তাই কমেন্টও লেখা হয় না, সময় পেলে খুঁজে খুঁজে সব শোনার চেষ্টা করি। ধন্যবাদ, অবশ্যই এভাবেই সঙ্গে থাকবেন। তিয়াশা দাস লিখেছে দিদি তুমি কাল গল্প দিয়েছো, আমি আজ শুনছি, পরীক্ষা আজ খতম। আচ্ছা। দোলা মুখার্জি, অরিজিৎবাবু ঘটনাটা খুব ভালো লাগলো, গ্রাম বাংলা ঘটনা শুনতে চাই, খুব খুব ভালো লাগে। আজকে আশা করছি যারা ঘটনা পাঠাতে চাইছেন তাদের সমস্যার সমাধান করেছি। আমি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি অলৌকিক জোনের মেল আইডি দিয়ে দিয়েছি। ফেসবুক পেজ তো আইডি দেওয়ার কিছু নেই, ফেসবুকে গিয়ে অলৌকিক জোন সার্চ করলেই পেজ পেয়ে যাবেন, এবং সেখানে মেসেজ ইনবক্সে ভয়েস মেসেজ করে হোক, লিখে হোক ঘটনা পাঠাতে পারেন। তো এভাবেই আপনারা সঙ্গে থাকুন, ঘটনা পাঠাতে থাকুন, এবং আর কীরকম ঘটনা আপনারা শুনতে চান সেটাও আপনি জানাতে পারেন। যদি আমার কাছে সেরকম ঘটনা আসে আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের সঙ্গে শেয়ার করার। ধন্যবাদ, আজকে এখানেই শেষ করলাম। শুভরাত্রি, ভালো থাকবেন সবাই।